রায়ার বিয়ে আটকে কাশ্যপবাবুকে নিজের জায়গা বুঝিয়ে দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রায়া অঞ্জলিকে বলছে, আমার দাদু জানিস তো, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। এই প্রথম জানিস তো, মানুষটার চোখে আমি অনেকটা ভয় দেখেছি। ছোটবেলা থেকে সকলকে শিখিয়ে এসেছে যে যে অন্যায় করে আর যে অন্যায় সয়ে সে সমান দোষেই দোষী। আর আজ সেই দাদুই সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছে। আর দাদুর চোখে এই ভয়টা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সেই জন্যই আমি চুপচাপ আছি। আতঙ্ক এখন দাদুকে গ্রাস করেছে। এতদিন না দাদু আমার জন্য বেঁচেছে, আজ না হয় প্রথম আমি দাদুর জন্য বাঁচলাম। অঞ্জলি তো এবার রেগে যায়, রায়াকে বলছে, তাই বলে তুই তোর কেরিয়ার জলাঞ্জলি দিয়ে দিবি? তুই বল তো, তুই এই লোকগুলোকে চিনিস না? ওই পিসিসিআই কলেজে কাশ্যপ ব্যানার্জি, শ্রাবণ ব্যানার্জি, তুই ওদেরকে চিনিস না? তুই বল। তখনই তো সেখানে তোরসা আর পিউ চলে আসে। অঞ্জলি তো তোরসা আর পিউকে দেখে ভয় পেয়ে যায়। অঞ্জলি বলছে যে সরি আন্টি, আমি এইভাবে বলতে চাইনি। তোরসা তখনই অঞ্জলিকে বলছে, তুমি যে কথাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, তোমার সঙ্গে আমরা দুজনে সহমত। তো একটা কথা মাথায় রেখো যে বিদ্যা যখন এটা মেনে নিয়েছে, তাহলে ও কিন্তু কিছু না কিছু একটা ভেবেই মাথায় নিয়েছে। সেটা যদি না হতো না, তাহলে এই শ্রাবণ আর বিসিসিআই কলেজের একটা ইঁট ও কোনো কিছুই আস্ত রাখতো না। ওপর আমার অগাধ বিশ্বাস আছে, ওরকম একটা মেয়েকে আমি পেটে ধরতে পারিনি, এটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। তোর সাথেও এবার রায়ের কাছে গেছে, রায়কে গিয়ে বলছে, তুমি কেঁদো না, কষ্ট পেও না, তুমি বিদ্যার ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো, ও বিশ্বাস রাখতে জানে। তখনই তো সেখানে ফাগুন চলে আসে। ফাগুন এসে তোরসাকে বলছে, কার ওপর বিশ্বাস রাখার কথা বলছো তুমি? তোমার ওই বিদ্যা ব্যানার্জি যাকে তুমি এত ভরসা করো, সে হানিমুনে যাচ্ছে, আর কিছুক্ষণ পর হয়তো তার ফ্লাইট, তারপর শোঁ করে উড়ে চলে যাবে। আমি না আমার ড্যাডিকে বুঝিয়ে দিয়েছি, ও যখন হানিমুনে যাবে ওখানেই বিদ্যাকে সরিয়ে দেব। তারপর ডান দিক আর বাঁ দিক দুটো সমান হয়ে যাবে। তুই তো এবার ফাগুনের ওপর রেগে যায়, ফাগুনকে গিয়ে বলছে, ফাগুন একদম না এখানে আজেবাজে কথা বলবি না। দুদিক সমান হয়ে গেছে, এটা কি কোনো ম্যাথামেটিক্স নাকি যে দুদিক ইকুয়াল করছিস? এটা না একজনের লাইফ, আর সেই লাইফ নিয়ে খেলার কোনো অধিকার তোর নেই। প্রথমে বিদ্যার জীবনটা নিয়ে ছেলে খেলা করতে চাইলি, আর এখন এই বাচ্চা মেয়েটার জীবনটাও নষ্ট করতে চাইছিস। আগুন তো এবার চিৎকার করে বলছে যে আমি যা করছি বেশ করছি। আগুন তো এবার রায়ের কাছে এসেছে, রায়াকে বলছে, হ্যাঁ ওরও তো বোঝা উচিত যে এইসব ছোটোখাটো বিষয়গুলোকে ইগনোর করা উচিত। ওর সাথে এবার ফাগুনের কথা শুনে রেগে যায়, ফাগুনকে টেনে এনে একটা ঠাসিয়ে চড় মারে। ফাগুন তো এবার বলছে যে মা, তুমি কিন্তু এইভাবে বাইরের মেয়েদের সামনে আমার গায়ে হাত তুলতে পারো না। তোর সাথে তখন রেগে মেগে বলছে, একদম চুপ চুপ করে থাকবি। এটাকে ছোটোখাটো বিষয় বলছিস? আজকে যদি তোকে নিয়ে গিয়ে কলেজের ভেতরে কোনো একটা দরজার রুম বন্ধ করে কোনো ছেলে যদি এরকমভাবে কিছু খারাপ ব্যবহার করতো, তখন তোর কী হতো? ছি 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 ছি, আমি তো এটা ভাবতেও পারছি না। তাও এখান থেকে তুমি এক্ষুনি চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। হ্যাঁ, আর একটা কথা, বিদ্যার কথা বলছিলে না, বিদ্যা কিন্তু এই অবস্থায় হানিমুনে গিয়ে প্রেম করার মতন মেয়ে কিন্তু বিদ্যা নয়। এই ক্রাইসিসের সময় না ও মুখ লুকাবে না, ও আসবে, ও ফিরবে। তখনই সেখানে কপিল চলে আসে। কপিল এসে বলছে, না ওই মেয়েটা আসবে না, ও না বুঝতে পেরে গেছে, তাই ও পালিয়ে গেছে। একটা কাপুরুষ মেয়ে কোথাকার। সব বিপ্লব টিপ্লব ও সব কিছু না খতম করে দিয়েছে। ও শুধুমাত্র এখন একটা বড়লোক বাড়ির বউ হয়ে সংসার সামলাবে, আর কলেজ থেকেও রিজাইন দেবে। এবার তো সেই সময় হঠাৎই তোরসা শুনতে পায় যে নিচে উলুধ্বনি হচ্ছে। তোরসা, পিহু সকলে তো নিচে চলে যায় ছুটে ছুটে। আয়াত এবার কাঁদতে কাঁদতে অঞ্জলিকে বলছে, দাদু এসেছে মনে হয়, দাদু চ না, আমাকে একটু নিয়ে যাবি, চ না। অঞ্জলি তখনই রায়াকে নিয়ে ওখান থেকে চলে যায়, বলছে চ আমার সঙ্গে চ। অপরদিকে দেখা যাচ্ছে মাস্টার মশাই তো আর সকল মেয়ে মহিলাদের নিয়ে চলে এসেছে। আশাবাবুদের বাড়িতে এসেছে তত্ত্ব নিয়ে। মাস্টারবাবু তো এবার বাইরে এসেছে, মাস্টারমশাইয়ের হাত থেকে তত্ত্বটা নিয়ে বলছে, সব কি এনেছেন মাস্টারমশাই এই বাড়িতে? এইসব সস্তার জিনিস এই বাড়িতে নিয়ে এসেছেন? না না, এইসব সস্তার জিনিস আমাদের বাড়ির লোকরা কেউ এসব পড়ে না। আর এই যে ফুল, এটা কোনো ফুল হলো? আমি নিশ্চয়ই জানি যে হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসেছেন। আরে বাবা, এইসব ফুল এই বাড়িতে আনবেন না, এইসব সস্তা জিনিস ঢোকাবেন না এই বাড়িতে। আরে বাবা, আমি আপনাকে বোঝাতে পারছি না, আপনি কেন বুঝতে পারছেন না যে আপনার নাতনির সঙ্গে আমার ছেলের বিয়ে হচ্ছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। এ বলছে এই সমস্ত সস্তা জিনিস নিয়ে আমাদের বাড়িতে আসবেন না, এই সমস্ত কেউ ইউজ করে না। মাস্টারমশাই এবার হাত জোর করে কাশ্যপবাবুকে বলছে, আমার তো যা সামর্থ্য সেই অনুযায়ী আমি নিয়ে এসেছি। বিয়েতে তো একটা শাড়ি দিতে হয়, তাই জন্য ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। আপনার জন্য একটা জামা নিয়ে এসেছি, আর আপনার স্ত্রীর জন্য কিছু জামা কাপড় এনেছি, আর বাদবাকিদের জন্য যত কিঞ্চিত শাড়ি সেটাও এনেছি।
আশাবাবু তখন বলছে, আর বাকিদের হাতে ওগুলো কি? ফাগুন তখনই এসে সকলের হাতের জিনিসপত্রগুলো দেখে কাশ্যপবাবুকে বলছে, এগুলো কি? এগুলো তো সব সস্তার জিনিসপত্র। কপিল তখন মাস্টার মশাইকে বলছে, হ্যাঁ, আপনার দুবেলা দুমুঠো খাবার জোটে না বলে কি আপনিও কি আমাদের সেই লেভেলের সেই ক্লাসের ভাবছেন নাকি? এসব না আমরা কেউ পড়বো না, যান যান নিয়ে যান এইসব। মাস্টার মশাই তো এবার অনেক সহ্য করেছে, আর সহ্য করে না। কপিলকে বলছে যে ভদ্রভাবে কথা বলো তুমি, তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের বৈবাহিক একটা সম্পর্ক তৈরি হতে চলেছে, আমি তোমাদের কুটুম হতে চলেছি, সেই জন্য বলছি এসব নিয়ে একদম অসম্মান করো না। বাবু এবার মাস্টার মশাইকে বলছে, আরে বাবা, এটা অসম্মানের কি আছে? এটা তো একটা ফ্যাক্ট যে এইসব কিছু জিনিসপত্র আমাদের বাড়ির লোকরা কেউ পড়বে না। তোরসা তো এবার ছুটে যায়, মাস্টার মশাইকে গিয়ে বলছে, মাস্টার মশাই আপনি কি জিনিসপত্র এনেছেন দেখান, আমি পরবো, আমি সব জিনিসপত্র পরবো। তোরসা তো এবার মাস্টার মশাইয়ের হাত থেকে নিজের শাড়িটা নিয়ে নেয়। ঠিক তখনই তো সঙ্গে সঙ্গে কাশ্যপবাবু রেগে মেগে তোরসার হাত থেকে ওই মাস্টার মশাইয়ের দেওয়া শাড়িটা কেড়ে নেয়, নিয়ে বলছে, কেউ পরবে না, আমি বললাম তো এগুলো কেউ পরবে না। মাস্টারমশাই, আমি আপনাকে ভালোই ভালোই বলে দিচ্ছি, আপনাদের পরিবার থেকে শুধু আপনার নাতনিকেই চাই, আর এইসব থার্ড ক্লাসের জিনিসপত্র না আমাদের বাড়িতে আর একদম আনবে না। বলি তো কাশ্যপবাবু যখনই শাড়িটা ছুঁড়ে ফেলে দিতে যাবে, ঠিক তখনই তো দেখা যাচ্ছে বিদ্যা ঘোমটা দিয়ে, একটা বড় ঘোমটা দিয়ে ছদ্মবেশ নিয়ে সেখানে চলে এসেছে। বিদ্যা তো সঙ্গে সঙ্গে ওই শাড়িটা ক্যাচ লুপে নেয়। বিদ্যা তো এবার শাড়িটা নিয়ে আস্তে আস্তে করে কাশ্যপবাবুর কাছে গেছে। কাশ্যপবাবু তো অবাক, কাশ্যপবাবু তো দেখতে পাচ্ছে না বিদ্যার মুখটা। বিদ্যা তখন কাশ্যপবাবুকে বলছে যে পয়সার গুমট আপনার অনেক, যদিও সব কিন্তু কালো টাকা, আপনি সব অবৈধ ব্যবসা বাণিজ্য করে এই টাকাগুলো করেছেন, আর সামনে বিসিসিআই কলেজটাকেও রেখেছেন। রাতের বেলা তো আবার ওই কলেজে সব পেদাত্তারা জেগে ওঠে, অনেক রথী মহারথীদের দেখা যায় ওই কলেজে। নেশাভান চলে, আর চলে অনেক বড় বড় ডিল। কাশ্যপবাবু তো এবার ভয় পেয়ে যায়, বলছে, কে কে তুমি? কিভাবে আপনি কথা বলছেন কেন? কে হন আপনি? এই মাস্টারমশাই, এটা কাকে ধরে নিয়ে এসেছেন বলুন? এক্ষুনি এখান থেকে সকলে বেরিয়ে যান, এই তোমরা সকলে বেরিয়ে যান এখান থেকে। বিদ্যা তখনই কাশ্যপবাবুকে বলছে যে আমরা তো কেউ এখান থেকে যাব না, আমরা তো সব কলেজের ছাত্র স্যার, ওই বিসিসিআই কলেজ। কাশ্যপবাবু তখন চিৎকার করে বিদ্যাকে বলছে যে কে কে তুমি, বলো কে? বিদ্যা তো এবার নিজের ঘোমটাটা আস্তে আস্তে করে সরিয়ে দেয়, ব্যাস বাড়ির সকলে, কাশ্যপবাবু সকলের মাথায় তো যেন বাজ পড়ে যায় বিদ্যাকে দেখে। কাশ্যপবাবু তো এবার বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি এখানে? বিদ্যা তখন কাশ্যপবাবুকে সরাসরি বলছে, আমি জানি আপনার ব্যাংক ব্যালেন্সটা অনেক বেশি কাশ্যপ ব্যানার্জি, কিন্তু তার থেকেও বেশি টাকা তো আপনি কলেজে আর নিজের বাড়িতেই রেখে দিয়েছেন, অনেক দু নম্বরই ব্যবসা করেন আপনি, আমি জানি সবটা। কপিল তখনই বিদ্যাকে চিৎকার করে বলছে, "এই, তুই এখানে কি করছিস? তোর তো এতক্ষণ হানিমুনে থাকার কথা।" বিদ্যা তখন বলছে যে হানিমুনের মন তো এখানে আছে, আর ওই যে আমার হানি। ঠিক তখনই তো সেখানে দেখা যায় যে রাজরিত এসে হাজির হয়েছে। রাজরিতকে দেখেও তো বাড়ির সকলে পুরো চমকে যায়। রাজরিত তো এবার বাড়ির সকলকে বলছে যে আপনারা ভাবলেন কি করে যে এরকম একটা সিচুয়েশনে আমি আমার স্ত্রীকে নিয়ে হানিমুনে প্রেম করতে যাব? আসলে কি বলুন তো, ভালোবাসা দেখানোর জন্য না ওই সব সমুদ্র সৈকত বা আদার্স ভালো ভালো হানিমুনে যেতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। মাঝে মাঝে না একটা ঘরে ছোট্ট কোণ হলেই সেটা যথেষ্ট। আমার স্ত্রীর মন পড়ে থাকবে এই বিসিসিআই কলেজে, আর আমি ওকে নিয়ে হানিমুন করব, সেটা কখনোই সম্ভব নয়। আশুবাবু তো এবার রাজজিৎকে বলছে, তুমি এখানে কি করতে এসেছো, তুমি এখানে কেন? কাশ্যপবাবু তো এবার নিজের ফোনটা বের করছে। রাজজিৎ তখন কাশ্যপবাবুকে বলছে, কাউকে ফোন করে কোনো লাভ নেই কাশ্যপ ব্যানার্জি। এই রাজজিৎ চ্যাটার্জি যখন তার নিজের স্ত্রীর হাত ধরেছে তখন সে ধরেছে, এটা তো আপনার মতন দুর্বল হাত নয়। একজন নারীকে আপনি খুন করেছেন, আবার এখন একজন নারীকে। ঠিক তখনই তো এবার কপিল রেগে যায়, বলছে, হে ইউ। আর তো কপিল তেড়ে মেরে রাজজিতের কাছে গেছে, রাজজিৎকে যখনই মারতে যাবে রাজজিৎ তো সঙ্গে সঙ্গে কপিলের হাতটা ধরে নেয়। রাজজিৎ তো এবার কপিলকে বলছে যে আমি না পায়ে পঙ্গু হয়েছি, হাতে নই। আমি চাইলে এখনো আপনাদের বাড়ির মেয়েকে 2-3 বছরের জন্য না জেল হাজত করাতে পারি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে বিদ্যা আর রাজজিতের এই জুটিটা কমেন্টে অবশ্যই জানাবেন।